ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় তিনি আরও জানান, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত শোনার সুযোগ নেই বলেও জানান উপদেষ্টা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই তলব, এমনটাই দাবি ভারতীয় পক্ষের। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেন, দেশটির সঙ্গে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন চলছে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে একজনকে ডাকা হয়। এখানে বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা, এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু মন্তব্য করেছে ভারতীয় পক্ষ। বিষয়টি নিয়ে বেশ কঠোর জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে সম্প্রতি বাংলাদেশে কোনো নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন। উপদেষ্টা মনে করেন, যারা এমনটা করছে তারা সরকারের কেউ নয়। প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। তাহলে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে পারে। এটা অনেকটাই অবান্তর। তিনি আরও জানান, বাংলাদেশের মাটি কোনো বিচ্ছিন্নতাবাদীকে ব্যবহার করতে দেওয়া হবে না। বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও কোনো ট্রাভেল পাস চাননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জুলাই ঐক্য নামের একটি সংগঠনের ডাকে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার দুপুরের পর এই পদযাত্রা শুরু করে জুলাই যোদ্ধারা। তাদের দাবি, বাংলাদেশ নিয়ে অহেতুক নাক গলাচ্ছে ভারত। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ভারত। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। দুপুর ২টার পর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একে একে জড়ো হতে থাকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদের স্বজনরা। তাদের দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে তারা। আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে। যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতে সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। এই কর্মসূচিতে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। বাড্ডা গুলশান লিং রোডে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন? আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। এদিকে নিরাপত্তার অজুহাতে বুধবার দুপুর ২টা থেকে রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে ভারত। মেহেদী হাসান, ৭১, ঢাকা। নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এখনও কোনো আলোচনা হয়নি। বুধবার এমনটা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, নির্বাচনের ধাপে ধাপে ২০০ জনের মতো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগেই আগ্রহ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তারা কয়েক দফা ইসির সাথে বৈঠকও করে। এবার ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় চুক্তি সই করল ইউরোপীয় ইউনিয়ন। পরে ইসি সচিব বলেন তারা ধাপে ধাপে এসব পর্যবেক্ষক পাঠাবে। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। সম্প্রতি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসি বলছে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এটা আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি করতে চাই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। বৈধ অস্ত্র উদ্ধার কাজ, আচ্ছা, আপনার জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচনকে ঘিরে সার্বিকভাবে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জ বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে 6টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন নষ্ট হয়েছে। ব্যবসায়ী সংগঠনের যানবাহন উপহার দেয়া পুলিশের কাজ আরও সহজ হচ্ছে। এখন কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা তার যার ব্যক্তিগত। এটা ব্যক্তি তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো মনে হয় যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি নির্বাচন কেন করবে না, এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের আলোচনায় বসেছে বিএনপি হাইকমান্ড। 3 দিনব্যাপী এই আলোচনার প্রথম দিন 100 জন প্রার্থীকে সরাসরি নির্দেশনা প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি কি বিষয়ে নির্দেশনা এলো প্রথম দিনের বৈঠকে? দুইজন পোলিং এজেন্ট, একজন ইলেকট্রিক মিডিয়া, 4 জন আমরা যশোর থেকে আসছি। এখানে আমাদের তারেক জিয়া ভার্চুয়ালি আমাদের প্রশিক্ষণ দিবেন। আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্যই শুধু সেই যশোর বাঘারপাড়া থেকে আসছি আর কি। গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমরা দীর্ঘ সময় করেছি। এখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আমাদের রাজপথে থাকতে হবে। নির্বাচন যেন না হয় এজন্য একটি বিশেষ মহল পরিস্থিতি সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা জানান, জামাত আওয়ামী লীগ মানুষকে ভুল বুঝিয়ে বিপথে নিতে চায়। আর দলটির অন্যতম নীতি নির্ধারক আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে আর ধোঁকা দিয়ে কাজ হবে না, ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হওয়া যাবে না। আরও জানাচ্ছেন মামুন হোসেন। মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ। এ সময় বিএনপি নেতারা একই সাথে জামায়াত ও নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে, সেই জন্য এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ভালো মানুষের চেহারা নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে, কিন্তু সতর্ক থাকতে হবে। তারা মনে করেন জাতীয় নির্বাচন বানচাল করতে এখনো একটি মহল চক্রান্ত করছে। দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। এই নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়,
তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে যদি সারা দেশে জয়লাভ করা যেত তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচিত সরকারি সংস্কার সম্পন্ন করবে। ভবিষ্যতের যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পিছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটি তারা বাস্তবায়িত করবেন। তিনি আরো বলেন, জনগণের জন্যই সবসময় লড়াই করে বিএনপি। বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। মামুন হুসাইন, ৭১, ঢাকা। আবারও আগুনে পুড়ল পুরান ঢাকার ইসলামবাগ। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় ২.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় ২.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন। বুধবার দুপুর ১:৩০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১:৫০ এরপর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়লে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে প্লাস্টিক কারখানায় আগুন লাগে, পরে তা পাশের ৮তলা ভবনে ছড়িয়ে পড়ে। রান্নাঘর থেকে আগুনের দেখতেছিলাম, পরে ফায়ার সার্ভিসে খবর দিছি। ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে। বেশিরভাগই মহিলা গরিব মানুষের বাড়িঘরটি পুড়ছে। নদীর আবর্জনায় পানি বন্ধ হয়ে যায়, কিন্তু আরো দ্রুত গাড়ি আসার পরে এরা চেষ্টা করে নিয়ন্ত্রণ আনছে আগুনটা। আমরা শহীদনগর ৪ নম্বর ওখানে থাকি, আগুন দেখে আমি এখানে দৌড়ে আসি, যে কারখানায় গেছি যে ৪ থেকে ৫টা দানা মেশিন জ্বলে গেছে, শপিং এর একটা কারখানা পুড়ছে, একটা ৭তলা ৮তলা বাড়ি জ্বলছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে কমিটি করা হবে। ৪টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব, এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। নিচে আপনার ১তলা ইট, তারপরে টিন দিয়ে আবার ৪তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এ ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না। পুরান ঢাকার লালবাগের ইসলামবাগের এই এলাকায় বেশিরভাগ ভবনেই প্লাস্টিক রিসাইক্লিং এর কারখানা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। বিদেশে জনশক্তি রপ্তানি খাতে সিন্ডিকেটের কাছে অনেকটাই অসহায় সরকার। এই খাতে দালালদের এতটাই নিয়ন্ত্রণ যে তা ভাঙা যাচ্ছে না। বিশ্ব অভিবাসী দিবসের অনুষ্ঠানের বক্তব্যে সরকারের অসহায়ত্বের কথা এভাবেই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাল কাগজ এবং জালিয়াতির কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এসব থেকে অভিবাসী খাতকে মুক্ত করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উন্নত জীবনের স্বপ্ন আর জীবিকার সন্ধানে নিজের জীবন চরম ঝুঁকিতে ফেলে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করে হাজারো তরুণ। তীব্র খাবার সংকট, নৌ দুর্ঘটনা আর মিলিশিয়াদের কবলে প্রাণহানির ঘটনাও ঘটে প্রচুর, যাদের বড় একটা সংখ্যা বাংলাদেশে। এদের প্রায় সবাই দালালের হাত ধরেই এই পথ বেছে নেয়। এর বাইরেও প্রতি বছর দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য যাওয়ার আশায় সর্বস্ব হারান অনেক বাংলাদেশি। সর্বশেষ অন্তত ১৭,০০০ শ্রমিক ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেনি মালয়েশিয়াতে। যা উঠে আসে খোদ প্রধান উপদেষ্টার বক্তব্যে। বিশ্ব অভিবাসী দিবসের এক অনুষ্ঠানে তিনি তুলে ধরেন এই সংকটের কথা। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা ১৭,০০০ হবে না, আরো কম হবে, ১২,০০০ বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সব সংখ্যাটাও বলতে পারছিল না। তিনি আরো বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে সবচেয়ে বড় সমস্যা দালাল, প্রতারণা ও সিন্ডিকেট। এর মধ্যে সরকারও ঢুকতে পারছে না। পুরা জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি।
আশা করি একদিন হবে। বিশ্বের কয়েকটি দেশ থেকে বাংলাদেশি প্রবাসীদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান প্রফেসর ইউনুস। এর কারণ হিসাবে জাল কাগজ ও জালিয়াতিকে দায়ী বলে জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। তবে এসব দুর্নামের মধ্যেও অনেক দেশে বাংলাদেশি প্রবাসীদের ব্যাপক সুনাম আছে বলে জানান সরকার প্রধান। প্যারিসের রেস্টুরেন্ট, প্যারিস তো খাবার দাবার জন্য অত বিখ্যাত, তার নিজের খানা। এটা যে বাংলাদেশি খাবার নয়, এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবার খাচ্ছে না, যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার খাচ্ছে। ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে, দে আর দ্য বেস্ট। বাংলাদেশি শেফ ইজ দ্য বেস্ট ইন প্রিপেয়ারিং দেয়ার ফুড। সারা বিশ্বে বাঙালি তরুণদের অনেক চাহিদা আছে বলে জানান প্রধান উপদেষ্টা। এই খাতকে দালালের খপ্পর থেকে মুক্ত করা গেলে পুরো বিশ্ব বাংলাদেশের হাতে থাকবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। মোহন ইসলাম, ৭১, ঢাকা। গুম ও শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতিরা এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ২১শে ডিসেম্বর ধার্য করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, গুম ও হত্যা অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ আমলে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বিরোধী মতের মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম ও খুনের ঘটনা। এসব অভিযোগে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন দেশ। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। তার বিরুদ্ধে অন্তত ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছেন তারা। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ সহ ৩টি অভিযোগ রয়েছে। ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুমসহ ২ শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আর জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি হবে ২২ ডিসেম্বর। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথে থাকুন। নির্বাচনের আগে বারবার নারীদের নিরাপত্তা, বৈষম্য ও অধিকার নিয়ে আশ্বাস দিলেও ভোট শেষে ভুলে যান নেতারা। তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বরগুনার নারীরা বলছেন, আর মৌখিক আশ্বাস নয়, এবার নিশ্চয়তা নিয়েই ভোট দিতে চান বরগুনা উপকূলের নারীরা। পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেই তারা কেন্দ্রে যেতে চান। ইমরান টিটুর প্রতিবেদন। মুক্তিযুদ্ধের নির্বাচন ১৯৭০ সালেও বরগুনা উপকূলের সব নারী ভোট কেন্দ্রে যেতে পারেননি, কারণ তখনকার সমাজে বেশিরভাগ নারীর ভোট দেওয়ার ব্যাপারে পারিবারিক ও সামাজিক বাধা ছিল যোগাযোগ ব্যবস্থার সংকটও। কিন্তু মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে প্রথম স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন উপকূলের নারীরা। এরপর পার হয়েছে ১২টি সংসদ নির্বাচন। এখন সেখানকার নারী ভোটাররা বলছেন, যে আশ্বাসে তারা ভোট দেন, কোনো প্রার্থী ভোট শেষে কথা রাখে না। এটা তো প্রিভিয়াস টাইমে আমরা দেখছি, আসলে আশ্বাসই দিয়ে যায়, কিন্তু কখনো এটার হয় না, মানে এটা কোনো কিছু হয় না। তারা বলেছে যে নারীকে নিয়ে করবে, ওই করবে, কিন্তু তারা
তাদের কথাগুলো বাস্তবায়ন করতে পারে না। আগের দিনগুলো তো দেখছি নারীদের নিরাপত্তা নাই, আর এখনো দেখতে পাচ্ছি যে নারীদের নিরাপত্তা জিনিসটা নাই। তারা আরও জানান, নারী বান্ধব ভোট কেন্দ্র ও নিরাপত্তা না দিতে পারলে নারী ভোটারদের উপস্থিতি সংকটে পড়বে নির্বাচন। সরকার এটা আগে নিশ্চিত করতে হবে যে কোনো হেনস্থার শিকার না হয়, কোনো ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল না হয়। আমরা সবাই আশা করি যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আর যে যোগ্য তাকেই জন্য আমরা সবাই ভোট দেই। এদিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষা জেলার 2টি সংসদীয় আসনের পাথরঘাটা ও তালতলী সহ প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটাররা বলছেন, শিক্ষা, চাকুরি, স্বাস্থ্যখাত সহ সব জায়গায় সবার আগে সাম্য ও নারীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা চাই যাতে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মার্কেট বলেন, ইভেন যে কোনো পর্যটকের জায়গা যাতে নারীরা ঠিকভাবে সেফলি চলাফেরা করতে পারে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আমি নারী হিসেবে এমন একটা সরকার আশা করি, অফিস, স্কুল বা মার্কেট নারী যেন কোথাও অসম্মান না হয়। নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় 2,064 জন কমে পুরুষ ভোটার 1,57,595 জন। ইমরান টিটু, 71, বরগুনা। অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ করেছে বাংলা একাডেমি। এবার বইমেলা শুরু হবে 20 ফেব্রুয়ারি, চলবে 15ই মার্চ পর্যন্ত। আজ বিকেলে 21শে বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এই তারিখ ঠিক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা 2026-এর উদ্বোধনের সময় আগামী 20শে ফেব্রুয়ারি সকাল 11টায় নির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, প্রকাশক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।